আসসালামু আলাইকুম। আহ সবাইকে ঈদের শুভেচ্ছা এবং নববর্ষের শুভেচ্ছা, যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন। এবং সম্মানিত অতিথি অতিথি যারা আছেন সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জনাব কাজী তৌফিক ওমর, বিশিষ্ট লেখক, কলামিস্ট এবং আহ, সমাজকর্মী। এবং আমাদের সাথে আরো আছেন জনাব আরাফাত রনি, মেধাবী ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো আজকে আমরা কথা বলবো, আহ, আড্ডা দেব এবং তরুণদের ভাবনায় ভবিষ্যৎ বাংলাদেশটা কেমন হবে আমরা সেই বিষয়ে আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমি এখন যাচ্ছি জনাব তৌফিক, কাজী তৌফিক আহ ওমরের কাছে। আপনার ঈদটি কেমন কেটেছে এবং আপনার বা হচ্ছে বাংলা নববর্ষ 1431টা আপনি কিভাবে কাটিয়েছেন, যদি আমাদের কাছে কিছু শেয়ার করতেন আপনার অনুভূতি। প্রথমত আন্তরিক ধন্যবাদ আহাদ ভাইকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। সত্যি বলতে শৈশবের যে ঈদ আনন্দ সেটা কিছুটা হলেও ফিকে হয়ে গেছে। আমাদের বয়সের সাথে সাথে আসলে সবারই যায়। এখন ঈদ আনন্দ একরকম, শৈশবের ঈদ আনন্দ ছিল অন্যরকম। এক সময় ছিল যে আমাদের গুরুজন বা অভিভাবকদের কাছ থেকে সালামি নেওয়ার বা সালাম দিয়ে সালামি আদায় করার যে আনন্দ। এখন ব্যাপারটা, আমরা পেশাগত জীবনে যাওয়ার পরে এখন ব্যাপারটা উল্টো হয়ে গেছে। এখন সালামি দেওয়ার মধ্য থেকে আসলে আনন্দটা উপভোগ করি। আর যেটা হয়েছে, নববর্ষে তেমন কিছুই করা হয়নি। আহ, মায়ের সাথে ছিলাম, ফ্যামিলির সাথে ভালো টাইম স্পেন্ড করেছি, এতটুকুই। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। আপনার শিক্ষা জীবন এবং পেশা জীবন নিয়ে যদি কিছু বলতেন সংক্ষেপে। আচ্ছা, আমার শিক্ষা শিক্ষা জীবন সম্পর্কে বলতে হলে আমার শিক্ষা জীবন আসলে অনেক চড়াই উতরাইয়ের মধ্যে থেকে গেছে। একটা সময় আসলে আমি প্রাতিষ্ঠানিক পড়ালেখাটা ছেড়েই দিয়েছিলাম। আমি আসলে উম, এক বছর গ্যাপ হয়ে যাবে হয়েও হয়নি আর কি, শেষ অবধি আবার ট্রাকে ফিরতে পারছিলাম। তো এরপর থেকে এসএসসি করলাম আমার এলাকার মাধ্যমিক বিদ্যালয় থেকে। আরাফাত ভাই আর আমি একই বিদ্যালয় থেকে। আরাফাত ভাই আমার ইমিডিয়েট সিনিয়র। সেখান থেকে বরিশাল সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করলাম। এরপরে বাংলা সাহিত্যে অনার্স করলাম। বাংলা সাহিত্যে অনার্স করার ব্যাপারেও মানে এখানেও একটা ঘটনা আছে। আমি আসলে লেখালেখি করতে পছন্দ করতাম, যদিও আমার বাণিজ্য বিভাগ থেকে এসএসসি এবং এসএসসি সম্পন্ন করেছি। এরপরেও যখন দেখলাম যে আমার লেখালেখির প্রতি আগ্রহ আছে, সেখান থেকে আসলে বাংলা সাহিত্য নিয়ে পড়া, এরপরে বাংলা সাহিত্যেই আর কি লেখাপড়াটা শেষ করা, প্রাতিষ্ঠানিক ওকে, লেখাপড়া নিতান্তই নিজের আনন্দের জন্য আর কি। ধন্যবাদ জনাব তৌফিক। আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি জনাব আরাফাত রনির কাছে। আরাফাত রনি, আপনার দয়া করে আপনার মাইকটি আনমিউট করুন এবং আপনার শিক্ষাগত শিক্ষা জীবন এবং কর্মজীবন নিয়ে যদি কিছু আমাদেরকে বলেন। জনাব আরাফাত, জনাব আরাফাত রনি, আপনি দয়া করে নিজেকে আনমিউট করুন। আহাত, আপনাকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে তোর কারণে আমি আসলে তোমাদের সাথে একত্রিত হতে পারিনি। সঠিক due time আমার কথা আছে। জি, জনাব আমার আরাফাত, কথা শোনা যাচ্ছে, আপনি ধীরে ধীরে বলুন। জি, শোনা যাচ্ছে আপনার কথা। ক্লিয়ার শুনছে? আচ্ছা, আসলে হচ্ছে টাইমের মধ্যে আপনাদের এই প্রোগ্রামে উপস্থিত পারিনি, সেজন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। শুভ আপনার শুভেচ্ছা এবং ঈদের পরবর্তী ঈদ মোবারক। আসলে খুবই প্রোগ্রাম, বন্ধু আহাদ শেষের বাইরে, তৌফিক সে গ্রামে আছে, আমি ঢাকায় আছি। আহ আরো অনেক থাকলে হয়তো বা আরো ভালো লাগতে পারতো, জনাব আরাফাত, ভালো নিজের সম্পর্কে কিছু লাগতো বা বলুন। ভালো হতো যদি আমরা আমাদের নিজের সম্পর্কে আসলে ছোট ওই তৌফিক যেটা বললো যে আমরা একই স্কুলে পড়াশোনা করেছি ছোটবেলায়, হই হুল্লোড়, দৌড়াদৌড়ি, খেলাধুলা এসবের মধ্যে দিয়ে দিন কেটেছে। কিন্তু এখন যতই বড় হচ্ছি ততই যান্ত্রিকতার ফলে আমরা পিষ্ট হয়ে যাচ্ছি। আহ দিন দিন আমাদের মাত্রা বেড়ে যাচ্ছে। যত বড় হচ্ছি তত আমাদের
অনেক কিছু প্রতি আগ্রহ আকাঙ্ক্ষা বেড়ে যাচ্ছে, কিন্তু শৈশবের সেই যে ভালোবাসাটা, প্রকৃতির সান্নিধ্য, কিংবা হচ্ছে যে শৈশবে যে একটা ভালো লাগছিল ঈদের, পয়লা বৈশাখের, অথবা অন্যান্য উৎসবগুলো, এগুলো এখন আর দিন দিন আসলে হারিয়ে আহ, জি, জনাব আরাফাত, আমরা আপনার কাছে আবারও ফিরবো। আমি এখন যাচ্ছি জনাব কাজী তৌফিক উমর আপনার কাছে। আপনার গত ফেসবুক পোস্টে আপনি নিজে দেখলাম শেয়ার করছেন আপনার কিছু বন্ধুদের সাথে, যেখানে আপনি লিখেছেন যে আহ, আপনি যেখানে যে লিখেছেন যে বুড়া বয়সে আত্মীয়, আসলে এটার দ্বারা আপনি কি বোঝাতে চেয়েছেন? যে আসলে আপনি কি বুড়া হয়ে গেছেন এরকম কিছু, নাকি আচ্ছা, কি বোঝাতে চেয়েছেন আপনি? যদি আপনার ভাষাটা একটু আমাদের যদিও কাছে এটা ক্লিয়ার আমার করতেন। পোস্ট না, যদি যদিও এটা আমার পোস্ট ছিল না, এটা এটা আমার এক দেশ মায়ের ভাইয়ের পোস্ট ছিল। তো উনি মানে ছবিটা তোলার সময় মানে বলতেছিল যে যেহেতু ছোটবেলা থেকে এটা একসাথে কাটিয়ে আসছি, একসাথে একাই নামাজ পড়তেছি, তো পুরো বয়সটা আর কি এভাবেই কাটাবে, সেজন্য আর কি পুরো বয়সের আত্মীয় লিখে আর কি ওই প্রত্যাশা থেকে এই ক্যাপশনটা দিয়ে পোস্টটা করেছি। আচ্ছা, ধন্যবাদ জনাব কাজী আহ, তৌফিক উমর, আপনার সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য। আপনাকে আবার একটা আপনার একটা কবিতার উদ্ধৃতি আপনাকে শোনাচ্ছি। সেটা হচ্ছে যে নিয়ন আলোতে হাসতে দেখো, গাইতে দেখো জয়গান, বুকের ভিতরে বারত পুষি, তোমরা ভাবো অভিমান। এটা ভারত দ্বারা খুশি, আপনি তোমরা কাকে ভাবো ইঙ্গিত অভিমান। করে বলেছেন? হ্যাঁ, এইটা আসলে হ্যাঁ, মানে আমি জাস্ট ওখানে এটাই বুঝাতে চাইছি যে মানে দেখা গেছে অনেক সময় আমরা ভিতরে ভিতরে আসলে পুড়ে যাচ্ছি, কিন্তু মুখে হাসি দিয়ে সবার সামনে মানে নিজের উৎফুল্লতা প্রকাশ করছি। তো সেটার কথাই আর আসলে এই কবিতার মাধ্যমে আমি বুঝাই যে "ওর বারুদ পুষি, তোমরা ভাবো অভিমান"। আমি আচ্ছা, মানে এই জিনিসটাই জাস্ট বোঝানোর জন্য আর কি। যারা তবে আমার শুভাকাঙ্ক্ষী আছে তারা ভাবে হয়তো হ্যাঁ আমি অনেক ভালো আছি, অনেক ভালোভাবে ভালোভাবে চলতেছি ফিরতেছি, কোনো সমস্যা তো নাই, মানে বাহ্যিক ভাবে তো সেটা দৃশ্যমান না আর কি। জি, হ্যাঁ, অবশ্যই অবশ্যই কারো কান্নার ছবি অবশ্যই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি না। অবশ্যই অবশ্যই জনাব কাজী তৌফিক তৌফিক উমর, আপনাকে আমি জিজ্ঞেস করতেছি যে এই কবিতাটির মাঝখানে হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কোনো একটি সমাজ বা কোনো একটি গোষ্ঠীকে আপনি অভিমান দেখাচ্ছেন বা অভিমান জানাচ্ছেন, যেটা আপনার ভাষায়। তো আমার প্রশ্ন হচ্ছে যে সেই গোষ্ঠীটি কে? আপনার পরিবার, আপনার সমাজ, না আপনার কারা? আসলে আমি আপনার কাছ থেকে সেটাই জানতে চাচ্ছি। মানে কবিতা যখন আমি সাধারণত লিখি তখন আসলে এক এক ধরনের অনুভূতি কাজ করে। আমি নির্দিষ্টভাবে কাউকে বলিনি, তবে এতটুকু সত্যি যে আমার সমাজের মানুষকেই বলেছি। তারা আমার পরিবারের পার্টও হতে পারে, তারা আমার সমাজের পার্টও হতে পারে, এমনকি তারা আমার প্রিয়জনও হতে পারে, প্রেয়সীও হতে পারে। তো মানে আমি চাই মানে এটা সবার, আমি যখন কবিতা লিখি তখন চেষ্টা করি যেন সবার জীবনেরই কোনো না কোনো অনুভূতি এটার মধ্যে সে খুঁজে পায়। মানে আমাদের সবার জীবনই এক ধরনের এরকম যে মানব জীবনই এরকম যে আমরা বাহ্যিকভাবে যা প্রকাশ করি তার সবকিছু সত্য নয়। তা সবকিছু মানে সবসময় আমরা ভিতরগত জিনিসটা প্রকাশ করতে পারি না। হ্যাঁ, মানুষ মানে সবসময় ভিতরের জিনিসটা বুঝতেও পারে না, একান্ত কাছের কিছু মানুষ ছাড়া। ধন্যবাদ জনাব কাজী তৌফিক উমর, আমরা আপনার কাছে আবার ফিরবো। আমি এখন যাচ্ছি জনাব আরাফাত রনি আপনার কাছে। আপনি আহ, গত কিছুদিন আগে একটা ফেসবুকে পোস্ট করেছেন, যেখানে আপনি একটা সম্ভবত 500 টাকার একটা বান্ডিল, যেখানে হয়তো 50K বা আরো বেশি থাকবে হয়তো প্রবাবলি, সেই টাকা দিয়ে আপনি চা খাচ্ছেন। মানুষ চার সাথে বিস্কুট খায়, টোস্ট খায়, কেক খায়, তো আপনি চার সাথে টাকা খাচ্ছেন না? আহ, মানে যদি আপনার পজিশনটা আপনি ক্লিয়ার করতেন জনাব আরাফাত রনি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে এটা আমি মজা করে বা এক ধরনের স্যাটার বলতে পারেন, আহ, সেই স্যাটারই করেছিলাম। ওই দিন হচ্ছে কি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা পয়লা বৈশাখ এবং ইফতার উপলক্ষে একটা বিশেষ খাবার ছিল। তো সবাই অন্যান্য ছেলে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত হল আছে সবখানে, সেখানে সবাই তাদের নিজেদের খাবারের গুলো post করেছিল। তো আমিও পরে দেখলাম যে সেখানে অনেকে 500 টাকার নোট দিয়ে পোস্ট করতেছে। তো পরবর্তীতে যে আমি ভাবলাম যে পোস্ট করি, তা আমার কাছে আগে একটা পিকচার ছিল, সেখানে চায়ের কাপের একটা অংশ ধরে একটা 500 টাকার একটা বান্ডিল, এখানে ধরেন 50,000 বা
এরকম কিছু একটা হবে সেটা দিয়ে। তো এটা এক ধরনের প্রতিবাদ হতে পারে। গত জনাব একটা আরাফাত, সার্ভেতে আমরা আপনার ছিলাম, একটা রিপোর্ট এসেছিল। জনাব আরাফাত, আপনার ফোনটি একটু আহ, আপনার ডিভাইসটি একটু ইন্টারনেটের সাথে ভালো করে কানেক্ট করুন, কারণ আপনার কথা ভালো করে শোনা যাচ্ছে না। আহ, আসলে বছর একটা রিপোর্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন রেগুলার শিক্ষার্থীর পেছনে বাজেট থাকে 2,12,582 টাকা, আমি যদি ভুল না হই। তো সেখানে যে এই খাবারটা দেওয়া হয়েছে সেখানে আরেকটু উন্নত মানের হতে পারে। কত টাকা বাজেট থাকে, সেই বাজেট গুলো আসলে আমাদের পেছনে কতটুকু হয় বা সেটা নিয়ে অনেক স্টুডেন্টরাই স্যাটায়ার করে পড়ে দিয়েছে, এটা তারই একটা অংশ। এছাড়া আর কিছুই না। তো মজা করে একটু বাকি টাকাগুলো এই আহ, ইফতারের প্রোগ্রামের খাবারের সাথে বাকি টাকাগুলো ফেরত দিয়েছে। এই। আহ, আর আপনি যে ধরনের প্রতিবাদ করেছেন আর কি। জি, আমরা জনাব আরাফাত রনি বুঝতে পেরেছি আপনার হ্যাঁ, কথা। নিঃসন্দেহে আমি এখন যাচ্ছি জনাব কাজী তৌফিক ওমর আপনার কাছে, যেখানে আপনি একটু আগে বললেন যে বর্তমান সমাজ ব্যবস্থার উপর আপনি অতটা খুশি না, যার উপর অভিমান করে আপনি অনেক কথাই লিখেছেন। তার ভিতর আমি একটা রেফারেন্স দিচ্ছি, আপনি একটা কবিতা লিখেছেন, সেটা হচ্ছে যে ভোটের মাঠে যুদ্ধ হবে। আহ ভোটটা ভোট যুদ্ধটা শুরু হবে চিন্তা যাদের নির্বাচনে, নির্বাচনী নির্বাসনে। তো আসলে এটা দ্বারা হয়তো আমি একটু ভুল করেছি, এটা দ্বারা আপনি কি বোঝাতে চেয়েছেন যদি সংক্ষেপে বলুন। আহ, প্রথমত আসলে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রেক্ষাপট, বর্তমান প্রেক্ষাপট, এটার প্রতি আমার এক ধরনের ক্ষোভ বা বিদ্বেষ আছে। মাইক্রোফোনটি কারণ আপনি একটু আপনার কাছে ক্লোজ করেন। মানে বাংলাদেশে বর্তমান যেই যেটা এই মুহূর্তে চলছে, আহ, এটার সঙ্গে মানে এটার প্রতি আমার একটু ক্ষোভ বা অভিমান যেটাই বলেন আছে, যেটাই আমি আসলে আমার এই বিগত নির্বাচনের সময় আসলে ওই পোস্টটা করা। এখানে আমার এলাকায় যে নির্বাচন হয়েছিল সেখান থেকে মানে প্রথম দিকে নির্বাচনের বেশ ডামাডোল ছিল, এবং হুট করেই দেখলাম মানে হেভিওয়েট যেই স্বতন্ত্র প্রার্থীরা তারা নির্বাচন থেকে সরে যাচ্ছে, এবং ক্ষমতাসীন দলের একজন আসলেন, এবং কার জি, নির্বাচনের জয় নিশ্চিত হয়ে গেল। এরকম প্রেক্ষাপটেই আমি আসলে লিখেছিলাম যে ভোটের মাঠে যুদ্ধ হবে, ভোটটা এবার শুদ্ধ হবে, মানে ভোটটা শুদ্ধ হবে। এবার যথেষ্ট হুম, শুদ্ধ করার হুম, প্ল্যান ছিল ক্ষমতাসীন দল থেকে বলেন, নির্বাচন কমিশন থেকে বলেন, কিন্তু সেখান থেকে দেখা গেছে যে প্রার্থী নেই, শুদ্ধ কি হবে আর কি। মানে শুদ্ধ সেজন্য কি আমি হবে। বলেছি যে ভোটের মাঠে যুদ্ধ হবে, হুম, ভোটটা এবার শুদ্ধ হবে। চিন্তা যাদের নির্বাচনে, নির্বাচনী নির্বাসনে, মানে যেখানে আসলে নির্বাচন ব্যবস্থাই কার্যত নাই, সেখানে আসলে শুদ্ধ নির্বাচনের তো প্রশ্নই ওঠে না। নির্বাচনই নাই, যেখানে সিলেকশন আছে সেখানে ইলেকশনের প্রশ্নই ওঠে না। মানে সেজন্য বলছি যে শুদ্ধ নির্বাচনের চিন্তা তো বাদই, নির্বাচনই তো নাই। জি, সেজন্য আসলে এই জনাব কথাটা কাজী তৌফিক লেখা। ওমর, আমরা আপনার মন্তব্য বুঝতে পেরেছি। আমরা নির্বাচন নিয়ে অবশ্যই একটা প্রোগ্রাম করব, সেখানে হয়তো আপনাকে আমন্ত্রণ জানাবো। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে সামনে হয়তো হয়তো আগামী মাসে, আমি যদি ভুল না করি, হয়তো উপজেলা পর্যায়ে নির্বাচন হবে, যেখানে জাতীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। তো এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি জানি না, এখন এই সম্পর্কে আমার খুব ধারণা, তেমন একটা ধারণা নাই যে আসলে জাতীয় প্রতীক বরাদ্দ দেওয়া হবে কি হবে না। বাট যেটাই হোক, মানুষের মত প্রকাশটা সুষ্ঠুভাবে হোক, সেটাই প্রত্যাশা থাকবে আর কি। জি, মানুষ যেন জি, তার নিজের ভোটাধিকার ঠিকভাবে প্রয়োগ করতে পারে, এখানে যেন কোনো হস্তক্ষেপ বা কোনো প্রভাব না থাকে, এতটুকুই প্রত্যাশা। জি। ধন্যবাদ আপনাকে। আমরা আবার আপনার কাছে আবারও ফিরবো। আমি এখন যাচ্ছি জনাব আরাফাত রনি আপনার কাছে। আরাফাত রনি, আপনি একটু আগে ইফতার নিয়ে বললেন যে ইফতার নিয়ে আপনাদের একটা নির্দিষ্ট ঢাকা ইউনিভার্সিটিতে বাজেট করে। তো আমরা এরকম মানে সো কল্ড কথাকথিত শুনেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে নাকি ইফতার করা নিষিদ্ধ বা ইফতার পার্টি বন্ধ, কিন্তু আপনি বললেন বাজেট। আসলে যদি একটু ক্লিয়ারিফাই করতেন সংক্ষেপে। আমি বলেছি ইফতার পার্টির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো বাজেট থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয় একজন স্টুডেন্টের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বাজেট হয়। জি, ধন্যবাদ জনাব। আর ইফতারটাতে ধন্যবাদ জনাব 20 আরাফাত রনি। আমরা আপনার কাছে টাকা আবারও ইফতার ফিরবো। করেন। জনাব কাজী তৌফিক উমর, আপনার কাছে জিজ্ঞেস করতেছি যে আপনার হ্যাঁ, যেটা কভার ফটো হ্যাঁ। ফেসবুকের, সেখানে আপনি প্রকাশ করছেন একটা আপনার একটা বাণী, সেখানে আপনি লিখেছেন যে আপনার বুকে অনেকগুলো ক্ষত। তো আমি জানতে চাচ্ছি আপনার বুকে কতটি ক্ষত? আসলে এই ক্ষত আসলে প্রকাশ করার মতো না। ব্যক্তি মানে আমার জন্মের পর থেকেই আমি আমার
জীবনে বা আমরা সাধারণত যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, এদের অনেক কষ্টই থাকে যেগুলো আসলে বলা হয় না। আমি আরাফাত ভাইয়ের একটা কথা কোট করি। আরাফাত ভাই প্রায় বলতো যে আমারও জীবনে অনেক কষ্ট আছে, কিন্তু কাউকেই কোনো কিছু বলবো না, একদিন স্রষ্টার কাছে গিয়ে সবকিছু বলে দেবো। তো আসলে এই ক্ষতগুলোর কথা আসলে মানে বলার মতো না বা বোঝানোর মতো না। কতগুলো ক্ষত ঠিক বোধহয় আমিও জানি না, এটা বোধহয় স্রষ্টাই জানেন। যে আমার বুকে আসলে কতগুলো সমস্যা নেই ক্ষত। জনাব কাজী তৌফিক ওমর, আপনার কথা আমরা শুনবো, আপনাদের ক্ষত আমরা শুনবো এবং সমাজের কাছে প্রকাশ করব। আপনাদের আপনাদের লেখনের বাণী আর আপনাদের, জি জি অবশ্যই আমরা চাইবো আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের গোটা হ্যাঁ, পরিবেশকে যারা উন্নয়ন উন্নয়ন করবে আমরা তাদের বরং জন্যই কাজ যারা করব। যারা নেতৃত্বস্থানীয় জায়গায় আছে, ক্ষমতাসীন জায়গায় আছে, তাদের তাদের মধ্য থেকেই ভালো কিছু হবে সে প্রত্যাশা রাখি। আমি বরং মানে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ, তাদের আসলে সমাজের বৃহৎ পরিসরে উন্নয়ন করার জন্য তাদের অবদান সমাজে আসলে অনস্বীকার্য। কারণ আমি আপনি যেটা নিজ নিজ জায়গা থেকে যতটুকু করব সেটা আসলে খুবই সামান্য হবে। কিন্তু কেউ যদি ক্ষমতাসীন জায়গায় থাকে, তার আসলে সামগ্রিক উন্নয়ন করা সহজ হয়। সেজন্য যারা আছে তাদের প্রতি শুভকামনা থাকবে, যেন তারা মানে জি সমাজকে, দেশকে অগ্রসর জি করতে পারে। নির্বাচন সন্নিকটে আমরা নির্বাচনী অনেক প্রোগ্রাম করব। জনাব কাজী তৌফিক ওমর এবং জনাব জনাব আরাফাত রনি, আজকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনাদের প্রতি। আপনাদের হৃদয়ের ক্ষত দূর হোক, সমাজ আপনাদের আলোয় আলোকিত হোক, সত্যের পথে চলুক, নিজের সত্যকে বের করে সমাজকে আলোকিত করুন। এটা হচ্ছে বিশেষ করে আপনাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ যে আজকে আমার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। জনাব কাজী তৌফিক ওমর এবং জনাব আরাফাত রনি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। শুভ বিকাল।